আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা আমাদের এইচএসসি একাডেমিক কোর্সের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স, ঠিক আছে, মানে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি জাস্ট একটু বলি যে আধুনিক পদার্থবিজ্ঞান জিনিসটা আসলে কেমন, বা বলি যে আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা যদি চিন্তা করো বা অ্যাজ এ স্টুডেন্ট যদি চিন্তা করো, তাহলে আসলে জিনিসটা আসলে কেমন, ঠিক আছে। আমার কাছে যদি বলো, এটা খুবই একটা ইজি একটা চ্যাপ্টার। অ্যান্ড ইজি একটা চ্যাপ্টার কেন বলতেছি, কারণ এই যে চ্যাপ্টার যেটা আছে, এটা থিওরিটিক্যাল পার্ট অনেক ডিপ। থিওরিটিক্যাল পার্ট কি অনেক ডিপ। আমাদের যে আমরা নর্মাল যে ফিজিক্সগুলো আলোচনা করছি, নিউটনিয়ান ফিজিক্স যেটা আলোচনা করছি, তারপর নিউটনিয়ান ফিজিক্সের যত সূত্র আলোচনা করছি, ওইগুলোর থেকে এইটার থিওরিটা খুবই টাফ, খুবই টাফ। কারণ কি, এটা আসলে আমাদের নর্মাল ফিজিক্স দিয়ে আসলে এটা আলোচনা করলে হবে না, ঠিক আছে, এই একটা জিনিস। বাট ব্যাপারটা হচ্ছে কি, এটা যে থিওরিটিক্যাল পার্টটা আছে, আমাদের যদি থিওরিক্যাল পার্টটা বাদ দিই, থিওরিক্যাল পার্ট বাদ দিলে আমাদের থাকবে ম্যাথমেটিক্যাল পার্ট, ঠিক আছে। সো ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আছে, সেটাই আসলে আমাদের মেনলি কিসে আসে, আমাদের এইচএসসিতে আসে বা এক্সামে আসে। এখন এই যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে, ওইগুলো ভাই খুবই সহজ, খুবই সহজ। আর ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দিলে হবে। এটা ধরো ক্লাস 9-10 একটা ছেলেকে যায় যদি বলি যে ভাই সূত্র এটা, এইটার মানে এইটা, এইটার মানে এইটা, তো বসা জাস্ট ক্যালকুলেশন করো, সেও এটা পারবে, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে এইখান থেকে যদি তুমি চিন্তা করো যে তুমি থিওরিটিক্যালি একদম বিজ্ঞানী হয়ে যাওয়া, তাহলে তুমি পড়তে পারো ভাই, অনেক টাইম লাগবে। বাট তুমি যদি চিন্তা করো যে না ভাই, এটাতে আমি ভালো মার্কস পাবো, এইচএসসিতে ভালো মার্কস পাবো, অ্যাডমিশন এখান থেকে সব ফুল আনসার করবো, ফুল মার্কস পাবো, তাহলে এটা থেকে জাস্ট কয়েকটা সূত্র পড়বা, কয়েকটা সূত্র আছে, ওই সূত্রটা কিভাবে আসছে ওইটা জানার কোনো দরকার নাই, ডিরাইভেশন কোনো দরকার নেই। জাস্ট কি করবা, সূত্রটার মধ্যে কোনটা কি মিন করতেছে এটা জানলে মোটামুটি এনাফ, ঠিক আছে, মোটামুটি কি এনাফ। ওইখান থেকে জাস্ট তুমি সেম সূত্রগুলো দিয়েই সেম ম্যাথগুলোই আসে, ঠিক আছে। সো বেশি কথা বলে ফেলছি। সো আমরা ক্লাসটা শুরু করে দেই। সো সাথে থাকছি আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে মডার্ন ফিজিক্সের আমরা যদি একটু দেখি, যে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্সের যে ধারণাটা বা কনসেপ্টটা কীভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা নিয়ে যখন আমরা একটু কথা বলবো, তখন আমাদেরকে বুঝতে হবে যে মডার্ন ফিজিক্স জিনিসটা কি, আর আসলে আমাদের যে নর্মাল যে চিরায়ত যে ফিজিক্সটা আছে, ওইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। আমরা নর্মালি ফিজিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। সো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে ফিজিক্সে আমরা মোটামুটি সব আবিষ্কার করে ফেলছি। নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেলছে। তারপর নিউটন আবার আমাদের মহাকর্ষ সূত্রের সাথে সাথে আমাদের বলের সূত্র আবিষ্কার করে ফেলছে। তারপর আরো যত বিজ্ঞানী আছে সবগুলো সমীকরণ সবকিছু আবিষ্কার করে ফেলছে অলরেডি, ঠিক আছে। এখন এই সমীকরণগুলো আবিষ্কার করার ফলে আমাদের মধ্যে নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি হওয়া শুরু করছিল যে না, মোটামুটি আসলে আমরা ফিজিক্সের যা কিছু জানার ছিল মোটামুটি আসলে আমরা জেনে ফেলছি। এখন মনে হয় আর ফিজিক্সের নতুন কোনো সূত্র আবিষ্কার করার নাই। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে নর্মাল যে ফিজিক্সগুলো ছিল, ফিজিক্সের ম্যাথগুলো ছিল, ফিজিক্সের যে থিওরি পার্টগুলো ছিল, ফিজিক্সের যে ক্যালকুলেশন ছিল, ওইগুলো হয়তো একটু চেঞ্জ করা দরকার, সূত্রগুলো হয়তো একটু মডিফাই করা দরকার। এর বাইরে আসলে কোনো কিছু করার দরকার নেই, মোটামুটি আমরা সব আবিষ্কার করে ফেলছি, ঠিক আছে। সো এই যে ধারণাটা আছে না, এই ধারণাটা আসলে একদম 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 ভুল প্রমাণ করে কে? ভুল প্রমাণ করে আমাদের বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন 1900 সালের আগ পর্যন্ত আসলে বলা যায় যে আমরা মডার্ন ফিজিক্স সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা বলছি যে আমাদের বিশ্বাস আমরা ফিজিক্সের সবকিছু জেনে ফেলছি, মোটামুটি সবকিছু জেনে ফেলছে। এরপর 1905 সালে এসে আমাদের বিজ্ঞানী আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আমাদের পুরো ধারণাটা পুরো চেঞ্জ করে দিছে, যে না ভাই, আমাদের আরও অনেক কিছু জানার আছে। নর্মাল ফিজিক্স আসলে কিছুই না, এর বাইরেও মডার্ন ফিজিক্স নিয়ে আরও অনেক কিছু আলোচনা করার আছে, ঠিক আছে। এরপর থেকে আমরা বলি ওই পার্টটুকুকে আমরা বলি মডার্ন ফিজিক্স। বোঝা গেছে? 1900 সালের আগ পর্যন্ত আমাদের নর্মাল ফিজিক্স, এরপরে বাকি যেগুলো আবিষ্কার হচ্ছে এখন এগুলোকে আমরা বলি মডার্ন ফিজিক্স, ঠিক আছে। আচ্ছা, সো মডার্ন ফিজিক্সের সূচনা আমাদের বলা যায় যে আইনস্টাইন, বাট একদম এক্স্যাক্টলি বলতে গেলে 1900 সালের দিকে ম্যাক্স প্লাঙ্ক যে আসলে আমাদের কোয়ান্টাম তত্ত্ব দেয় না, সেখান থেকে আসলে আমাদের মডার্ন ফিজিক্স শুরু হয়। ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইন এই দুইজন মিলে আমাদের মডার্ন ফিজিক্সের সূচনা করে। বাট বইতে তোমাদের দেওয়া আছে আইনস্টাইন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদেরকেও জানতে হবে যে আসলে না ভাই, মডার্ন ফিজিক্স যেহেতু বলতেছেন, এগুলো আসলে আমাদের কি কি বলে, ঠিক আছে। আচ্ছা, সো এটার মধ্যে জাস্ট তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা আগে চিন্তা করতাম যে আসলে ভরের আসলে খুব একটা চেঞ্জ হয় না, নিউটনিয়ান ফিজিক্সে ভরের খুব একটা চেঞ্জ হয় না। বাট আইনস্টাইন এসে বলছে ভাই, আমার কাছে যে ভর লাগতেছে না, আরেকজনের কাছে সেটা ভর অন্যরকম হইতে পারে। ইভেন আমার এখন যে সময়, অন্যখানে আরেক সময় দেখাইতে পারে। মানে সময় বলতে বোঝাচ্ছে যে এক দেশ বেঁধে তো সময় ভিন্ন। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমি এইখানে কোনো একটা ঘটনা দেখতেছি, যে আসলে ধরো আমি একটা ক্রিকেট ম্যাচ দেখতেছি, ক্রিকেট ম্যাচ আমি এখানে বসে দেখতেছি, দেখলাম যে আসলে এটা হয়ে গেলো ধরো 4 ঘন্টার খেলা হয়েছে। বাট আরেকজন আরেক জায়গায় দেখতেছে, সেটা হচ্ছে 1 ঘন্টা শেষ। ব্যাপারটা কেমন না? সো এটাই আসলে আমাদের বিজ্ঞানে আলোচনা করছে যে পার্সপেক্টিভ কিংবা রেফারেন্স ফ্রেমের ভিন্নতার উপরে এক একজনের টাইম লিমিট কিংবা টাইম, ভর, স্থান, এগুলো সবগুলো আসলে কি হইতে পারে,
ভিন্ন হইতে পারে, ঠিক আছে। সো যেমন তোমরা টাইম ট্রাভেল রাখো না, এই যে টাইম ট্রাভেল দেখো, তারপর হচ্ছে আবার আমরা দেখি যে আসলে ওই যে টাইম ট্রাভেল করে যে আমি মহাকাশযানে চলে গেছি, মহাকাশযানে বা করে মহাকাশে চলে গেছি, সো ওইখানে দেখা গেছে হচ্ছে আমার হচ্ছে বয়স 1 বছর গেছে, 1 বছর কি বাড়ছে। বাট এখানে এসে দেখছি যে আমার হচ্ছে মেয়ের বয়স, ধরো হচ্ছে আমার তো মেয়ে নাই যদিও, যা বলতেছি যে ধরো হচ্ছে আমার আম্মুর বয়স 10 বছর বেড়ে গেছে। সো এটাকেই বলে হচ্ছে আমাদের আপেক্ষিকতা, একজনের সাপেক্ষে সময়ও আপেক্ষিক হইতে পারে, সেটা আসলে কি মডার্ন ফিজিক্স ছাড়া সম্ভব না, ঠিক আছে। সো এখন আমরা দেখবো যে আসলে আমাদের মডার্ন ফিজিক্সের এই জিনিসগুলো তোমরা একটু রিডিং পড়বা, রিডিং পড়লে মোটামুটি আসলে জানতে পারবে, এখানে আসলে ওই থিওরি ওই হিস্ট্রিটাই হচ্ছে আলোচনা করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে এই যে এই হিস্ট্রিটা আলোচনা করেছে, এটা রিডিং পড়লেই পারবা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা দেওয়া আছে, শাখার মধ্যে দেখো শাখার মধ্যে কি কি দেওয়া আছে। শাখার মধ্যে দেওয়া আছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা, যেটা বললাম যে ম্যাক্স প্লাঙ্ক যেটা আবিষ্কার করছে 1900 সালে, সেটা দেওয়া আছে। তারপর পারমাণবিক নিউক্লিয় পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতার তত্ত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা মেইনলি আলোচনা করবো হচ্ছে আপেক্ষিকতা নিয়ে। আমরা কোয়ান্টাম তত্ত্ব যেটা আছে ম্যাক্স প্লাঙ্কের, এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো না, ঠিক আছে, আমাদের বইতেও নাই, ঠিক আছে, সেটা এখন দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বায়োমেডিক্যাল পদার্থবিজ্ঞান, এগুলো আসলে রিডিং পড়লে পারবে, এগুলো আসলে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম যে এখানে আসলে ম্যাথমেটিক্যাল পার্ট ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যাল পার্টটা খুবই ইজি, খুব ইজি। আচ্ছা আচ্ছা, এবার ফার্স্টেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। সো ফার্স্টে আমরা কি দেখবো, প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, ওকে, বা এটাকে বলে আমরা রেফারেন্স ফ্রেম, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, রেফারেন্স ফ্রেম। আচ্ছা, সো প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি, প্রসঙ্গ কাঠামো জিনিসটা হচ্ছে তুমি যদি কোনো একটা বস্তুর অবস্থান, গতি যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে কোনো একটা বিন্দু লাগবে, কোনো একটা বস্তু লাগবে, যার সাপেক্ষে তুমি তার অবস্থান, অন্য একটা বস্তুর অবস্থান, স্থান বা হচ্ছে গতি আলোচনা করবা। সাপোজ ধরো আমি যদি বলি তোমাকে, আমাকে একজন ধরো মেসেজ করে বলতেছো, ধরো এটা লাইভ চলতেছে, লাইভে মাঝখানে ভাইয়া বলতেছো যে, ধরো আমি পড়তেছি, ভাইয়া বলতেছে যে ভাই আপনি কোথায় আছে, আমি কি বলবো, আমি বলবো যে আমি এই রুমে আসি, এই রুমে আসি, তাহলে এই রুমটা কি একটা রেফারেন্স ফ্রেম, এই রুমের মধ্যেই আসি, এটা রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এখন তো আরো এক্স্যাক্টলি বলেন ভাই আপনি কোথায় আছেন, আমি বলবো যে এই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরা থেকে আমি 2 ফিট সামনে আসি, এক্স্যাক্টলি হইলো তো নাকি, তো বললো যে ভাই না, তাহলে রেফারেন্স ফ্রেম তাহলে আমাদের মোবাইলটা। বাট এখন আমি বললাম যে না ভাই, মোবাইলটা আমি রেফারেন্স ফ্রেম নিব না, তাহলে আমি অন্য কোনোটাই রেফারেন্স ফ্রেম নিই, তাহলে বলতে পারি যে আমি বোর্ড থেকে আধা ইঞ্চি সামনে আসি, আধা ফিট সামনে আসি, হইলো তো নাই, তাহলে বোর্ডটা কি রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এখন পুরো রুমটা আমি কালো করে ফেলছি, পুরো রুমটা কি কালো করে ফেলছি, আমি কিছু দেখতেছি না। এখন তুমি আমাকে বলো, আমি যদি আমার নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাই, পারবো? অবশ্যই পারবো না। যেহেতু পারলাম না, তার মানে আমি বলতে পারি যে আসলে এখানে কিছু একটা মিসিং আছে, কিছু একটা যে মিসিং আছে, ওই মিসিংটাই হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম বা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। সো তুমি যদি বলো যে একটা গাড়ি কোথায় থাকে, রাস্তায় থাকে, তাহলে রাস্তাটা প্রসঙ্গ কাঠামো, রাস্তার সাপেক্ষে আমি বলতেছি যে রাস্তার উপরে গাড়িটা থাকে, বুঝা গেছে। সো প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আগেও ছিল, এখন আরেকটু ক্লিয়ার হইলাম, একটু হয়ে গেল। এখন তুমি আমাকে বলো যে রেফারেন্স ফ্রেম আসলে কয় রকম হইতে পারে। সো তোমরা একটু বাসায় একটু বইটা যদি স্টাডি করো, তাহলে দেখতে পারবে যে রেফারেন্স ফ্রেম আসলে 2 রকম হইতে পারে। আচ্ছা, সো রেফারেন্স ফ্রেম যে 2 রকম হইতে পারে, এখানে আসলে মোটামুটি কি দেওয়া আছে, দেওয়া নেই। আচ্ছা, এই যে এখন আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেমকে আমরা 2 ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো, একটা কি বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, একে আমরা ইংলিশে কি বলি, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, সো জড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে যদি আমি একটু ধারণা দিতে চাই, তাহলে আমরা এটাকে বলবো যে 2টা রেফারেন্স ফ্রেম, ধরো 2টা রেফারেন্স ফ্রেম তাদের নিজেদের সাপেক্ষে যদি সমবেগে গতিশীল থাকে, তবে তাদেরকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো, তাদেরকে কি বলবো আমরা, জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। সো আমরা দেখি যে আমরা যে এটা বললাম এটার সাথে মিলে কিনা। আচ্ছা দেখো, এই যে দেখো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে তাদের কি থাকবে, ধ্রুব বেগে, তার মানে ধ্রুব বেগ যদি থাকে, তার মানে আমরা এটাকে একভাবে বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, এ থাকা যাবে না, কি থাকা যাবে না, এ থাকা যাবে না। তার মানে 2টা রেফারেন্স ফ্রেমের মধ্যে যদি আমাদের কোনো ত্বরণ না থাকে, তখন তাদেরকে আমরা কি বলবো, জড় প্রসঙ্গ কাঠামো, তাকে আমরা কি বলবো, জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তাহলে তো আমরা পড়ি ধ্রুববেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র মানে কি, ওই যে আমাদের নিউটনের যে 3টা সূত্র দিয়ে গেছে না, নিউটনের 3টা সূত্রের প্রথমটাই কিন্তু আমাদের জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, তাকে আমরা কি বলি, জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে ব্যাপারটা একটু খাপছাড়া লাগতেছে না, ব্যাপারটা কি একটু খাপছাড়া লাগতেছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝি, সমস্যা নেই, প্যারা নেই। তাহলে এখানে ধরো হচ্ছে আমি এখানে একটা গাছ চিন্তা করলাম, গাছটা হচ্ছে আমাদের কি বলতো, রেফারেন্স ফ্রেম, গাছটা এখানে একটা কি রেফারেন্স ফ্রেম, এটাকে বললাম আমি কি, এই যে এস দ্বারা প্রকাশ করলাম যে এটা হচ্ছে এস নামের একটা রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এই গাছটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন এখানে ধরো একটা বাস আঁকতে তো পারি না, ধরো এটা একটা বাসটা
এই দিকে ভি বেগে গতিশীল, কোন দিকে, এই দিকে ভি বেগে গতিশীল, ঠিক আছে। আচ্ছা এখন তুমি বলতে পারো ভাই জড় প্রসঙ্গ কাঠামো বলতেছেন আপনি, দুইটা জড় প্রসঙ্গ কাঠামো কেন নিলে? তুমি বলো, আমি যদি এইটাকে বলি এটা যে ধরো স্থির আছে কিংবা মানে কোন একটা বেগে যাচ্ছে, ওটার জন্য তো আরেকটা প্রসঙ্গ কাঠামো লাগবে। সেই জন্য আমরা কি করতেছি, বা এটা যে ভি বেগে গতিশীল ওটার জন্য তো আরেকটা প্রসঙ্গ কাঠামো লাগবে নাকি। সেই জন্য আমরা যখন জড় প্রসঙ্গ কাঠামো সংজ্ঞা দিচ্ছি তখন আমরা দুইটা প্রসঙ্গ কাঠামো নিচ্ছি, একটা সাপেক্ষে আরেকটা। কি দিচ্ছি? একটা সাপেক্ষে আরেকটা, মানে একটার গতি আরেকটা ডিসাইড করবে। বুঝা গেছে? আচ্ছা তার মানে এইটাকে আমরা দেখে কাইন্ড অফ বলতে পারি স্থির, কাইন্ড অফ কি বলতে পারি স্থির, কিন্তু আসলে আপনি কিসের সাপেক্ষে বলতেছি স্থির সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন আমরা বলবো যে কোনো একটা জিনিস স্থির, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি কিসের সাপেক্ষে বলতেছি স্থির, বুঝছো? আচ্ছা এখন এইটা যে আমাদের এটা ধরা হচ্ছে আমাদের কি একটা একটা প্রসঙ্গ কাঠামো, গাছের সাপেক্ষে ভি বেগে গতিশীল কোনটা? এই বেগটা, এই বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটা। আচ্ছা এই বস্তুটা বা হচ্ছে আমাদের বাসটা ভি বেগে গতিশীল, তার মানে বলতে পারতেছি যে এর সাপেক্ষে সে ভি বেগে ওই দিকে গতিশীল। আবার আমি যদি এর সাপেক্ষে বলি, এর সাপেক্ষে দেখা যাবে যে এই গাছটা পিছনের দিকে ভি বেগে গতিশীল। বুঝা গেছে? এ যেমন দেখবে সে ভি বেগে ওই দিকে গতিশীল, তুমি যদি এইটার ভিতরে বসে থাকো তুমি দেখবে কি এই গাছটা তোমার সাপেক্ষে এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বিপরীত দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন তার মানে আমরা বলতে পারি যে আসলে আসলে কোনটা এক্স্যাক্টলি কোনটা সত্য, এক্স্যাক্টলি কোনটা সত্য আমরা কোনটাই বলতে পারবো না এক্স্যাক্টলি সত্য, ঠিক আছে। কারণ কি বলতো, আমি এখানে সাপেক্ষে দেখতেছি ওইটা ওইদিকে গতিশীল, ওইখানে থাকলে দেখবো যে এটা গতিশীল, তাহলে আমি তো কোনটাকে সত্য বলতে পারি না। এর চেয়ে আরো একটা ভালো হচ্ছে আমাদের একটা ভালো যুক্তি হচ্ছে বা ভালো লজিক হচ্ছে কি বলতো, আমি যদি নিউটনের কোনো একটা সূত্র এখানে বসে মাপি, কোনো একটা মানে ইভেন্ট যদি এখানে বসে মাপি, যে রেজাল্ট পাবো এখানে বসে মাপলে সেম রেজাল্টই পাবো, ঠিক আছে। ধরো আমাদের সূত্র যেটা আছে, ধরো আমাদের নিউটনের যে সূত্র আছে এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এফ ইজ ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে। এই এফ ইজ ইকুয়াল টু এম এ আমি যদি এইটার ভিতরে বসে মাপি, যে রেজাল্টটা পাবো না এখানে বসে বা এই গাছের নিচে বসে মাপলেও সেম রেজাল্টই পাবো। তাহলে সেম রেজাল্ট যদি পাই তাহলে আমি কোনোটাকে এক্স্যাক্টলি বলতে পারি যে এইটা সত্য না, এটা স্থির, এটা গতিশীল, এটা বলতে পারবো না। আবার এইটা স্থির, এইটা গতিশীল, এইটাও কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। বুঝা গেছে? আচ্ছা তার মানে আমরা এখানে বুঝলাম যে আসলে পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুববেগে গতিশীল থাকে তাহলে সেখানে আমাদের নিউটনের সূত্রগুলো খাটে। নিউটনের যে জড়তার সূত্র প্লাস আমাদের যে বলের সূত্রগুলো আছে ওইগুলো আসলে কি করবে, এখানে খাটবে। আর কি অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে খাটবে না। ওটার এক্সাম্পল আমি দিচ্ছি ভাই, সমস্যা নাই, প্যারা নাই, ওকে। আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে এখানে আসলে আমরা মানে খুব বেশি একদম ডিটেলস আলোচনা করবো ব্যাপারটা এমন না। যদি কারো খুব বেশি কারেন্ট থাকে আমরা ডিরাইভেশনও খুব বেশি একটা দেখবো না, আমরা এখানে কি ডিরাইভেশনও খুব বেশি একটা দেখবো না। কি পড়লে তোমার এক্স্যাক্টলি তুমি পরীক্ষার হলে যে আনসার করতে পারবা, যা যা লাগবে না সেগুলো আমরা অযথা দেখাবো না। কি দেখাবো না? অযথা দেখাবো না। অযথা দেখায় ক্লাসটা বড় করার কোনো মানে হয় না, ঠিক আছে। সেই জন্য আমি যেটা বললাম যে এইখানে যেটা আমরা করব, এইখানে আমরা মোটামুটি আসলে দেখার ট্রাই করবো যে আসলে কোন কোন জিনিস আসে, কোন কোন জিনিস হলেই আমাদের হয়ে যাবে। আর যদি কারো বেশি কারেন্ট থাকে আমি বলবো যে ইন ডিটেলস কোর্স যেটা আছে আমাদের, ওই ইন ডিটেলস কোর্সে আমি কিন্তু এইটার ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। সো ইন ডিটেলস কোর্সে তুমি যদি তোমার মনে হয় যে না কোনো একটা পয়েন্ট, কোনো একটা পার্ট তুমি আসলে একদম ডিটেলসে দেখতে চাও, কিংবা হচ্ছে বলা যায় যে একদম ডিরাইভেশন সহ দেখতে চাও, চলে যাবা কোথায়? চলে যাবো হচ্ছে আমাদের ইন ডিটেলস কোর্সে। ইন ডিটেলস কোর্সে দেখবা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা আছে, এমন ডিরাইভেশন সহ দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে দেখলে ব্যাপারটা বুঝতে পারো, ওখানে খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা সো ওকে, চলো এবার আমরা যাবো হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোতে, ঠিক আছে। এবার দেখবো আমরা কি অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা সো অজড় প্রসঙ্গ কাঠামোতে একদম বুঝতেই পারতেছো কি হবে, এখানে হবে আমাদের কি পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল না। তার মানে তাদের মধ্যে কি থাকবে? তাদের মধ্যে একটা ত্বরণ থাকবে, তাদের মধ্যে কি একটা ত্বরণ থাকবে, ঠিক আছে। সো আমরা একটু দেখি, আমাদেরকে বলছে যেসব প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাথে ধ্রুববেগে পরিবর্তনশীল না, ধ্রুববেগে গতিশীল নয়, তার মানে এইখানে আমাদের একটা কি থাকবে বলতো, এইখানে আমাদের একটা এ থাকবে, এখানে আমাদের কি থাকবে, একটা এ থাকবে, এখানে কি থাকবে, একটা এ থাকবে। আবার বলছে যে প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তো প্রথম লাইন পর্যন্ত বুঝলাম যে দুজনের সাপেক্ষে কি থাকবে, গতিশীল থাকবে, কিন্তু তাদের মধ্যে কি থাকবে, ত্বরণ থাকবে। বুঝা গেছে? ওকে, ত্বরণ থাকলো। বাট ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের নিউটনের সূত্র খাটবে না কেন? খাটবে না কেন, সমস্যা কি? আচ্ছা চলো এটার জন্য আমরা দেখি যে ফার্স্টে ধরা হচ্ছে আমি এখানে একটা গাছ চিন্তা করলাম, এখানে একটা কি চিন্তা করলাম, গাছ চিন্তা করলাম, ওকে। গাছ যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের এইখানে আমাদের একটা কি চিন্তা করতে হবে, এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করলাম। ধরো এটা আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। ওকে, তার মানে এইখান থেকে হায় সবগুলো এত ইয়া করা যাবে না, সমস্যা নেই। আচ্ছা তার মানে এটা হয়ে গেছে আমাদের কি বলতো, এটা আমাদের হয়ে গেছে একটা রেফারেন্স ফ্রেম, এটা একটা রেফারেন্স ফ্রেম, এটাকে ধরলাম আমি এস,
তাহলে এটা হয়ে যায় আমাদের ওয়াই, এটা হয়ে গেল আমাদের এক্স, এইটা হয়ে গেল আমাদের জেড। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল আমাদের একটা রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা রেফারেন্স ফ্রেম ধরি, এটা হচ্ছে আমাদের সেই বাসটা। এটা আমাদের কি বলতো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাসটা। ওকে, ওকে, তাহলে এইটাও সেম আমাদের, এটাকে বললাম আমরা ওয়াই প্রাইম, এটাকে বললাম আমরা এক্স প্রাইম, এটাকে বললাম আমরা জেড প্রাইম। ঠিক আছে, ওকে, তার মানে এটাকে রেফারেন্স ফ্রেমটাকে আমরা কি বললাম, এস প্রাইম। সমস্যা তো নাই কারো, কারো কোনো সমস্যা থাকার কথা না। বাট ব্যাপারটা হচ্ছে এই যে এইটার সাপেক্ষে এইটা এস বেগ কি বেগে গতিশীল, এখানে বেগের আসলে নির্দিষ্ট নাই। এখানে আসলে আমাদের কি, এটা একটা ত্বরণ আছে, এটা কি একটা ত্বরণ আছে। এই যদি এমন যদি ত্বরণ থাকে, তার মানে আমরা বলতে পারি যে একটা সাপেক্ষে একটা যদি ত্বরণ থাকে, একটা সাপেক্ষে একটা যদি সেম বেগে যদি সবসময় না থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমি যদি এইটাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলি, সমস্যা আছে? সমস্যা নাই। এইটাকে যদি অজড় প্রসঙ্গ কাঠামো বলি, সমস্যা নাই, কারণ দুইটা বেগে কি, দুইটার মধ্যে ধ্রুব বেগে গতিশীল না। ঠিক আছে, এটুকু আমরা এখান থেকে বুঝলাম। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে আমাদের নিউটনের সূত্র খাটবে না কেন, খাটবে না কেন, চিন্তা করো। এখন একটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো হচ্ছে আমি চিন্তা করলাম যে এই যে বাসটা আছে, এটা কি বাস নাকি গাড়ি? আচ্ছা, ধরো এটা ট্রাক, ধরো এটা কি ট্রাক। ট্রাকের ভিতরে বসে আমি কি করলাম, একটা আছে না ফুটবলটা রেখে দিছি, আচ্ছা, এর আগে একটা জড় প্রাসঙ্গিক এক্সাম্পল, ধরো আমি এখানে একটা ফুটবল রেখে দিছি। কি হবে, আমি যদি এটাকে কোনো অন্যরকম টাচ না করি, তাহলে এটা আমি সারা জীবন দেখবো কি সেম এই জায়গায় আছে। কেন? নিউটন বলে গেছে যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তার মানে এটা যেহেতু স্থির ছিল, সারা জীবন এটা স্থির থাকবে। কেন? তার উপর আমি কোনো ধরনের বল প্রয়োগ করি না। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এখন এইখানে ধরো এটা ভি বেগে গতিশীল আছে, তার কি বেগ ভি। এখন ওই ভি বেগে যদি গতিশীল থাকে, ওইখানে যদি আমি একটা ফুটবল রেখে দিই, ও সারা জীবন লড়বে না, যদি আমি ভি বেগে গতিশীল রাখতে পারি। ঠিক আছে, এখন ধরো ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো একটা বাস, এই বাসটা যে প্রথমে স্থির ছিল, ওই স্থির বাসের মধ্যে আমি কি করলাম, একটা ফুটবল রাখলাম। স্থির বাসের মধ্যে কি একটা ফুটবল রাখলাম। স্থির বাসের মধ্যে যখন আমি ফুটবলটা রাখলাম, যখন স্থির বাসটা যখন চলা শুরু করছে, কিংবা তার যখন ত্বরণ ছিল, তার হঠাৎ করে একটা ত্বরণ তৈরি হয়েছে, রাইট? ত্বরণ তৈরি হওয়ার ফলে দেখবো আসলে কি হবে, বাসটা কি করতেছে, বাসটা যখন সামনের দিকে চলা শুরু করছে, ফুটবলটা দেখবে পিছনের দিকে যাওয়া শুরু করছে। ফুটবলটা কি একটু নড়ে উঠবে, নড়ে পিছনের দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, সো পুরাপুরি না গেলেও একটু হলেও পিছনের দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, এখন তুমি এটাকে ব্যাখ্যা কিভাবে করবা? এখন আমি ধরো বাইরে আসি, আমি বাইরে থেকে দেখতেছি, ধরো ছেলে এটা একবার ট্রান্সপারেন্ট, ভিতরে দেখতেছি একটা ফুটবল বাইরে পিছনের দিকে চলে গেছে। তুমি এটা খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবা যে ভাই, এইটা যে বলটা ছিল, ওই বলটা স্থিতি জড়তার কারণে একটু পিছনে চলে গেছে, আর এটা নিচ থেকে হচ্ছে কি হচ্ছে, আমাদের যে বাসটা আছে, বাসটা হচ্ছে চলে গেছে, বাসটা কি স্লাইড করে চলে গেছে। আর আমাদের যে ফুটবলটা ছিল, সেটা আমাদের কি হচ্ছে, ফুটবলটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার কারণে পিছনের দিকে চলে গেছে। আচ্ছা, এটুকু এখান থেকে আমরা বুঝলাম। ঠিক আছে, বাট এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বাসটার মধ্যেই থাকি, আমি যদি বাসের মধ্যেই অবস্থান করি, বাসের মধ্যে অবস্থান করলে কি দেখতে পাবো, যে হঠাৎ করে আমি যেমন বাসের সাথে লেগে আসি, তার মানে আমার গতি আর বাসের গতি সেম। তার মানে আমার কাছে মনে হবে যে ওই পরিবেশটা স্থির, আমার কাছে মনে হবে কি ওই পরিবেশটা স্থির। ওই পরিবেশটা যদি স্থির থাকে, তাহলে হঠাৎ করে দেখবো ফুটবলটা পিছনের দিকে যাওয়া শুরু করছে, হঠাৎ দিকে দেখবো যে কি পিছনের দিকে যাওয়া শুরু করছে। এখন এটা কাহিনীটা কি, এটা তুমি ব্যাখ্যা কিভাবে করবা? নিউটন বলছে যে আমাদের স্থির বস্তু স্থির থাকবে, যদি বল প্রয়োগ না করি, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এখন ওইখানে ধরো আমি কোনো ধরনের কোনো ফোর্সই তো অ্যাপ্লাই করি নাই ওই ফুটবলটার উপর, তাহলে সেটা পিছনে যাচ্ছে কেন? এই যে বললাম না, যে এই ক্ষেত্রে, এই যে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে, আমরা কিন্তু আসলে নিউটনের সূত্র খাটাইতে পারবো না। আমরা কি করতে পারবো না? নিউটনের সূত্র খাটাইতে পারবো না। তখন আমাদের একটা ফোর্স নিয়ে আসতে হয়, সেটাকে আমরা বলি ইমাজিনারি ফোর্স বা ওলিক ফোর্স। এটাকে আমরা কি বলি, ইমাজিনারি ফোর্স বা কি ওলিক বল। ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা আসলে ডিটেলস আলোচনা করবো না। সো এতটুকু যেহেতু আমরা বুঝলাম যে আসলে আমাদের কি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গটা আমাদের নিউটনের সূত্র বা জড়তার সূত্রগুলো খাটে, আর ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ, সরি ওটাতে খাটে না, আর ইনার্শিয়াল ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামোতে আমাদের কি নিউটনের সূত্রগুলো খাটে। ঠিক আছে, আচ্ছা, এখন তার মানে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো যখন থাকবে, তখন আমাদের কি হচ্ছে, কোনো ধরনের মাথা ব্যথা নাই, আমরা নর্মাল যে সূত্র আছে ওই সূত্র অ্যাপ্লাই করতে পারি। বাট যখনই আমাদের এটা অজড় প্রসঙ্গ কাঠামো বা কোনো একটা সাপেক্ষে আরেকটা কি থাকবে, একটা ত্বরণ থাকবে, তখন কিছু হলে নিউটনের সূত্রগুলো আমরা খাটাইতে পারবো না, তখন ব্যাপারগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়, ব্যাপারগুলো কি ডিফারেন্ট হয়ে যায়। সো এইভাবে আসলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের দিকে আস্তে আস্তে কি করতেছি, আমরা আগাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে আমাদের কিছু পড়ার নাই, একদমই কিছু পড়ার দরকার নাই, এগুলো আমাদের কিছুই আসবে না। আচ্ছা, এরপরে
এরপরে আমাদের এখানে মাইকেলসন মোল্ডের একটা পরীক্ষা আছে, ঠিক আছে, একটা কি আছে, মাইকেলসন মোল্ডের একটা পরীক্ষা আছে, ঠিক আছে। আমি তোমাকে বলতেছি এইটা থেকে ভাই কিচ্ছু পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না, কি লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না। এখান থেকে জাস্ট তুমি দেখবা যে মাইকেলসন মোল্ডে আসলে কি প্রমাণ করছে, মাইকেলসন মোল্ডে কি প্রমাণ করছে সেটা তুমি জাস্ট দেখবা। ওইটা তোমার খ নাম্বারে আসতে পারে, খ নাম্বারেও আসবে না, এটা তোমার অবজেক্টিভে মাঝে মাঝে আসতে পারে, আর হাইয়েস্ট গেলে একটা ম্যাথ আসতে পারে, এর বাইরে কিছু আসবে না, এর বাইরে কি কিছু আসবে না, ঠিক আছে। সো এখানে আমি যদি একটু ব্যাখ্যা করি যে মাইকেলসন মোল্ডে আসলে কি করছিল। সো মাইকেলসন মোল্ডে আমাদের যেটা ধারণা করছিল যে আমাদের যে মহাকাশ যেটা আছে, মহাকাশ তো খালি খালি না, এখন এটা আমরা জানি, বাট আগে মাইকেলসন মোল্ডে মনে করতো যে ওইখানে আসলে হয়তোবা ইথার নামের একটা পদার্থ আছে, কি আছে, ইথার নামের একটা পদার্থ দিয়ে পুরো মহাকাশটা হচ্ছে কি পরিপূর্ণ। বাট পরে তারা পরীক্ষা করে দেখছে যে সেখানে আসলে কোনো ধরনের ইথার নামের কোনো পদার্থ নাই, ইথার নামের কোনো কি পদার্থের এক্সিস্টেন্স নাই, এটাই তারা প্রমাণ করছে। অ্যান্ড এইটা থেকে আসলে আমরা কি করব, এটা থেকে জাস্ট এতটুকু জানলেই হবে, আর এটা ম্যাথ আমরা করবো, একটু পরে করলেই দেখতে পাবা, ঠিক আছে। আচ্ছা ওকে, তাও জাস্ট আমরা একটু দেখি যে আসলে মাইকেলসন মোল্ডে যেটা আসলে করছে সেটা এখানে আমার সাথে কি বিশ্লেষণ করা আছে। দেখো এখানে বলছে যে বিজ্ঞানী মাইকেলসন এবং বিজ্ঞানী মোল্ডি ইথারের অস্তিত্ব প্রমাণের জন্য পরীক্ষা সম্পাদন করেন এবং তাদের পরীক্ষা হতে নিম্নলিখিত সিদ্ধান্তে আসা যায়। সেটা কি বলতো, এক নাম্বার হচ্ছে আমাদের ইথার বলতে মহাকাশে কিছু নাই, ইথার বলতে আগে ধারণা যেটা করা হয়েছিল, এখন ইথার বলতে আসলে কি মহাকাশে কিছু নাই। আচ্ছা এরপরে বলছে যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, এটা গ্যালিলিও রূপান্তর পড়েই নাই, তাহলে গ্যালিলিও রূপান্তর কেমনে বুঝবো, তাহলে এটা আমরা এখানে বাদ রাখলাম, কি রাখলাম, বাদ রাখলাম, ঠিক আছে। এরপরে বলছে যে আলোকের বেগ এটি ধ্রুবক রাশি, এটাও আমরা একটু পরে দেখবো যে আসলে আমাদের যে রেফারেন্স ফ্রেমই চিন্তা করি না কেন, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে বা শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় কি থাকবে, সেম থাকবে। আমি জড় প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, অজড় প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, সব জায়গায় কি হবে, আমাদের ইয়াটার বেগটা কি হবে, সেম হবে, আলোর বেগটা কি হবে, ধ্রুবক থাকবে। আচ্ছা সো আলোর বেগ তো আমরা জানি কি, ঠিক না। আচ্ছা আচ্ছা এবার আমরা দেখবো যে আপেক্ষিকতার হচ্ছে আমাদের যে আপেক্ষিকতার যে তত্ত্ব, বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব, যেটাকে আমরা বলি থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। সো এই থিওরি অফ রিলেটিভিটিকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, থিওরি অফ রিলেটিভিটিকে আমরা কি দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্বকে আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা সার্বিক তত্ত্ব, আরেকটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। একটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা সার্বিক তত্ত্ব, আরেকটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, ঠিক আছে। সো এইগুলো জাস্ট একটু রিডিং পড়বা, রিডিং পড়ে আসলে আমাদের খ নাম্বারের জন্য হায়েস্ট আসতে পারে, এর বাইরে আসলে কিছু আসবে না, ঠিক আছে। ওকে, এরপরে আপেক্ষিকতার যদি বিশেষ তত্ত্বের কথা বলি, বিশেষ তত্ত্বের মধ্যে আসলে আমাদের দেখো আমাদের কি আছে, প্রথম স্বীকার্য যেটা আছে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে জড় প্রসঙ্গ কাঠামোতে, এটাকে আমরা কি বলি জড় প্রসঙ্গ কাঠামো বা গ্যালিলীয় কাঠামো, এটাকে একটু মাথায় রাখবে যে জড় প্রসঙ্গ কাঠামো বলতে আসলে কি বোঝায়, গ্যালিলীয় কাঠামো, ঠিক আছে। তো গ্যালিলীয় কাঠামোতে আমাদের পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে, মানে আমরা যে নিউটনিয়ান মেকানিক্সের যেসব সূত্রগুলো অ্যাপ্লাই করতাম ওইগুলো আমাদের জড় প্রসঙ্গ কাঠামোতে একদম এক্স্যাক্টলি খাটবে, এটা আমরা সংজ্ঞাতেও দেখছিলাম, রাইট। আচ্ছা এরপরে অন্য কথায় বলা যায় যে পরস্পরের সাথে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে আমাদের নিউটনের সূত্রগুলা একই রূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। আগে যে সমীকরণ ছিল ওটার মডিফায়ার কোনো দরকার নেই, বুঝা গেছে। আচ্ছা এরপরে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আমরা এখন আর পড়লাম না। আমাদের দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় স্বীকার্যতে আমাদেরকে কি বলে দেওয়া আছে ভাই, দ্বিতীয় স্বীকার্যতে আমাদেরকে বলে আছে শূন্য স্থানে সকল পর্যবেক্ষক, এখানে জড় প্রসঙ্গ কাঠামো হোক অজড় প্রসঙ্গ কাঠামো হোক, সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা কি থাকবে, একই থাকবে, ধ্রুবক থাকবে, ঠিক আছে। এই বেগ আলোর প্রবাহের দিক উৎস পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না, কোনো কিছুর উপর নির্ভর করে না। আলোর বেগ কত, শূন্য মাধ্যমে আলোর বেগ কত, শূন্য মাধ্যমে আলোর বেগ c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বুঝা গেছে। সো এর বাইরে আসলে কিছুই না, ঠিক আছে। আচ্ছা এই তো এটা একটু ব্যাখ্যা আলোচনা করলো আর কি, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো গ্যালিলীয় রূপান্তর, রাইট। আচ্ছা সো গ্যালিলীয় রূপান্তর দেখার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ম্যাথ দেখে আসি। এই যে দেখো মাইকেলসন মোল্ডের, এটা হচ্ছে আমাদের টাইপ 1, এটা হচ্ছে আমাদের কি টাইপ 1, জাস্ট হচ্ছে মাইকেলসন মোরলি, ঠিক আছে, মাইকেলসন মোরলি, ঠিক আছে। ভাই আমি সত্যি কথা বলতেছি, এটা আমি জীবনে আসতে দেখিনি, কোথাও আসতে দেখিনি। জাস্ট এই একটি সূত্র মুখস্থ করবা, সেটা হচ্ছে আমাদের কি
দেখো আমরা জাস্ট একটু আলোচনা করি, সূত্রটার আগে একটু আলোচনা করি। এখানে আমাদের কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে মাইকেলসন মোরলি পরীক্ষায় ব্যবহৃত আলোক তরঙ্গ, এটা আসলে আমাদের কি বলতো, তো আলোক তরঙ্গটা কি আমাদের ল্যামডা, আলোক তরঙ্গটা কি আমাদের বলতো ল্যামডা। ওকে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের কি ডি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি আমাদের ডি, ঠিক আছে। পৃথিবীর বেগ হচ্ছে আমাদের ভি, পৃথিবীর বেগ কি কত ভি, পৃথিবীর বেগ কত ভি। আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে আমরা এটাকে লিখি সি, এটাকে আলোর বেগ হচ্ছে আমাদের কি সি। আচ্ছা, তাহলে বলছে যে ইথারের মাধ্যমে সাপেক্ষে ব্যতিচার অপসারণের পরিমাণ, তার মানে ব্যতিচার অপসারণের পরিমাণ n ইজ ইকুয়াল টু 2d v স্কয়ার বাই ল্যামডা সি স্কয়ার। এরটুক যদি পড়ো মোর দেন এনাফ, ট্রাস্ট মি, এরটুক যদি পড়ো, একটু যদি মুখস্থ করো মোর দেন এনাফ, ঠিক আছে। তার মানে এখানে জাস্ট আমরা কি করব, আমরা জাস্ট ইয়াগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা জাস্ট হচ্ছে কি করব, n ইজ ইকুয়াল টু লিখবো 2d, d এর মান কি জানি আমরা, ডি মানে প্রতি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, তাহলে ভি স্কয়ার বা পৃথিবীর বেগ কত দেওয়া আছে, পৃথিবীর বেগ দেওয়া আছে 3 × 10⁴, 3 × 10⁴ স্কয়ার, রাইট, স্কয়ার মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে আমাদের ল্যামডা মানে কত 500 অ্যাংস্ট্রম, রাইট। অ্যাংস্ট্রমকে আমরা যদি মিটারে নিতে চাই 10⁻10, রাইট। ওকে, তারপর সি স্কয়ার, সি এর মান তো সবাই জানে 3 × 10⁸, তাহলে 3 × 10⁸ স্কয়ার, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের এন এর মানটা বা ব্যতিচার অপসারণের পরিমাণ, ঠিক আছে। সো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, উপরে থাকবে হচ্ছে 2 × ডি কত 5 হচ্ছে ভি স্কয়ার, ভি মানে 3 × 10⁻4 হোল স্কয়ার ভাগ হচ্ছে আমাদের 500 × 10⁻−10 ইন্টু 3 × 10⁸ হোল স্কয়ার। ওকে, তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাবো ডিরেক্ট এন এর মান পেয়ে যাবো 2, ডিরেক্ট কি এন এর মান পেয়ে যাবো কি 2, ঠিক আছে। সো এটাই আমাদেরকে মোটামুটি করতে বলছে, এর বাইরে আসলে কিছুই না, ঠিক আছে। ব্যতিচার অপসারণের পরিমাণ আমরা এখান থেকে বের করে ফেলছি, ঠিক আছে। এইটা যদি করো ভাই মাইকেলসন মোরলি থেকে আর কিছু লাগবে না, ট্রাস্ট মি, আর কিছু লাগবে না তোমার যদি ম্যাথমেটিক্যালি কোনো জিনিস লাগে, ঠিক আছে। আচ্ছা ওকে, চলো এবার আমরা গ্যালিলিও রূপান্তর দেখবো, আরও একটা আনইম্পর্টেন্ট টপিক। কি দেখবো, আরও একটা কি আনইম্পর্টেন্ট টপিক, যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে এই জন্য আমি দেখাচ্ছি কিন্তু। আচ্ছা, গ্যালিলিও রূপান্তর, রাইট, গ্যালিলিও রূপান্তর। ওকে, আচ্ছা, সো গ্যালিলিও রূপান্তর জিনিসটা বোঝার আগে আমরা একটু বুঝাবো রূপান্তর জিনিসটা আসলে কি, বা ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কেন আসছে। সেটা হচ্ছে ধরো আমি চিন্তা করলাম আমার কাছে দুইটা ইভেন্ট আছে, রাইট। আচ্ছা, ধরো আমরা এখন জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করলাম। ধরো এখানে একটা গাছ আছে, এখানে একটা কি আছে, গাছ আছে। গাছ যদি থাকে, গাছের একটা কি ধরলাম, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের কি বলতো জেড অক্ষ, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা জিনিসটা যদি এখান থেকে কপি করতে পারবো না, পারবো না, পারলেও হবে না, ঠিক আছে। তারপর এখান থেকে চিন্তা করলাম যে আরেকটা রেফারেন্স ফ্রেম আছে, যেটা ধরো ধরো দৌড়াচ্ছে, মানুষ কি দৌড়াচ্ছে, ঠিক আছে। সো মানুষ না একটা গাড়ির কথা চিন্তা করি, ধরো একটা গাড়ি, ছোট একটা গাড়ি, সো এটা একটা রেফারেন্স ফ্রেম আছে, রাইট। সো এটা একটা রেফারেন্স ফ্রেম, সো এটারও একটা আমরা কি ধরলাম, এটা এক্স ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, রাইট। ওকে, তাহলে এটাকে চিন্তা করলাম আমি ওয়াই, এটাকে চিন্তা করলাম আমি এক্স, এটাকে চিন্তা করলাম আমি জেড, আর এইটা রেফারেন্স ফ্রেমটাকে বললাম আমি এস প্রাইম, এস প্রাইম কেন বল এস। আবার সেম এইটাকে আমি যদি চিন্তা করি, এটাকে ওয়াই, এটাকে চিন্তা করলাম আমি এক্স, এটাকে চিন্তা করলাম আমি জেড, আর এই যে রেফারেন্স ফ্রেমটা এটাকে চিন্তা করলাম আমি এস প্রাইম, আর এইটা হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে ভি বেগে গতিশীল, এইদিকে কি ভি বেগে গতিশীল, রাইট। আচ্ছা, এখন আমরা চিন্তা করব যে আসলে আমরা এইটা এস আর এটা এস ভি বেগে গতিশীল, তাহলে এটা জড় প্রসঙ্গ কাঠামো, কি প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন জড় প্রসঙ্গ কাঠামো যদি হয়, তার মানে আমরা এখান থেকে চিন্তা করতে পারি আমরা কোনো একটা জিনিস পরিমাপ করব, আমরা দুই রেফারেন্স ফ্রেমে থেকে কোনো একটা জিনিস পরিমাপ করব, বা কোনো একটা ইভেন্ট পরিমাপ করব। ইভেন্ট জিনিসটা কি আসলে, ইভেন্ট জিনিসটা হচ্ছে আমাদের, ধরো আমি যদি ইভেন্টের কথা বলি, ইভেন্ট জিনিসটা হচ্ছে আমাদের কোথায় হয়েছে, মানে অবস্থান এক্স, আর হচ্ছে আমাদের কখন হয়েছে সময়,
ইভেন্টটাকে আমরা বলি কোথায় হয়েছে আর কি সময় কখন হয়েছে, ঠিক আছে, এক্স্যাক্টলি। এখানে যদি আমি কোনো কিছু পরিমাপ করতে যাই, সাপোজ ধরো এখানে একটা মাছি ঘুরতেছে, এখানে কি বলতো একটা মাছি ঘুরতেছে, একটা মাছি আছে, এই মাছিটা আমি কি করব পরিমাপ করব, ঠিক আছে। এই মাছিটা যদি আমি পরিমাপ করতে যাই আমরা কি করব, ধরো আমরা চিন্তা করব যে আমরা দুজনে মিলে, এখানে একজন গাছের নিচে আমি দাঁড়ায় আছি, এই জায়গায় বাসে আরেকজন আমার ফ্রেন্ড আছে। এখন আমরা কি করব, ধরে নিব যে আমরা একই সময় সবকিছু পরিমাপ করতেছি। সো ধরে নিব কি আমরা একই সময় সবকিছু পরিমাপ করছি, এটাকে বলে আমরা সিনক্রোনাইজ করে নিচ্ছি। কি সিনক্রোনাইজ করে নিচ্ছি, ঘড়িটা সিনক্রোনাইজ করে নিচ্ছি। এখন চিন্তা করো এই যে এস প্রাইম যেটা আছে সেটা বিবেকে ওই দিকে গতিশীল, ওইদিকে গতিশীল যদি থাকে তারপরে আমরা চিন্তা করতে পারি কখনো না কখনো সেটা এই জায়গায় ছিল, কখনো না কখনো কি সে এই জায়গায় ছিল, রাইট, কোনো কোনো কি এই জায়গায় ছিল। এই জায়গায় যদি থাকে তার মানে আমরা যদি চিন্তা করি যে এইখানে আমি প্রথমে টাইম ধরে নিচ্ছি, না টাইম না, ধরো আসলে প্রথমে একদম জিরো, প্রথমে একদম স্টপ ওয়াচ চিন্তা করলাম, স্টপ ওয়াচ জিরো ছিল। কিংবা ধরো আমি স্টপ ওয়াচ না চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমি একদম নর্মাল ঘড়ি ইউজ করবো, সেখানে দেওয়া আছে 12টা। তাহলে সে যখন এইখানে আসছিল তখন তার ঘড়িতেও 12টা লাগবে, তার ঘড়িতেও কি 12টা বাজবে। বা চিন্তা করলে যদি স্টপ ওয়াচ চিন্তা করি, তাহলে সে যখন এখানে ছিল আমিও জিরোতে ছিলাম, সেও জিরোতে ছিল, দুজনে কি করলাম ক্লিক করলাম, তাহলে স্টপ ওয়াচ চালু হয়ে গেছে, বোঝা গেছে, ওকে, স্টপ ওয়াচ চালু হয়ে গেছে। আচ্ছা, এইটা গেলে হচ্ছে আমাদের কাহিনী জিনিসপাতি। এখন আমরা কি করবো, ওই জিনিসটাকে অবজার্ভ করবো। এখন চিন্তা করো যখন ওই জিনিসটাকে অবজার্ভ করবো তখন ও একরকম জিনিস দেখবে, আমি একরকম জিনিস দিব। হইতে পারে যে ও যেটা দেখতেছে আমিও সেটা দেখতেছি। এখন ব্যাপারটা এটাই যে আসলে একই জিনিস বা একই ঘটনা যখন আসলে আমরা দুইটা রেফারেন্স ফ্রেমের মাধ্যমে প্রকাশ করব, দুইটা রেফারেন্স ফ্রেমের মাধ্যমে দেখব, তখন দেখা যাবে যে ঘটনার মধ্যে সম্পর্ক থাকতেও পারে, ঘটনা সেম থাকতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে। কারণ দেখো চিন্তা করো ওই যে বস্তুটা আছে ওইটাকে সে দেখবে কি অনেক কাছে দেখবে, আর আমি দেখবো কি দূরে। তার মানে দেখছো এখানে কিন্তু ডিফারেন্স আছে। সো এমন অনেক কিছু ডিফারেন্সও থাকতে পারে, নাও থাকতে পারে। এখন যদি ডিফারেন্স থাকে তাহলে কি করব, তাহলে আমরা এক রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে ঘটনাটা দেখতেছি আরেক রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে ঘটনাটা দেখতেছি ওইদের মধ্যে যে সম্পর্কটা বা রূপান্তরটা, এটাকে আমরা বলি গ্যালিলিও রূপান্তর, এটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। এখন সবচেয়ে চিরায়িত যে আগে যে প্রথম যে রূপান্তরটা আবিষ্কার করছে সেটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। সো গ্যালিলিও রূপান্তরটা আমরা প্রথমে কি করতেছি দেখতেছি, অবজার্ভ করতেছি। আচ্ছা, এখন চিন্তা করো যে এখন আমি চিন্তা করলাম যে ওই বস্তুটা আমি অবস্থান নির্ণয় করব, ওই বস্তুটার কি অবস্থান নির্ণয় করব। এখন যদি আমি এখান থেকে অবস্থান নির্ণয় করতে যাই তাহলে দেখো আমি এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে ধরো এখান থেকে আমি কি করলাম পরিমাপ করলাম, তাহলে এটা কি পেয়ে গেলাম বলো তো, এটাকে আমরা বললাম যে এক্স, এটাকে পেয়ে গেছি কত এক্স, এক্স পাইলাম, ঠিক আছে, ওকে। আমি সেম এবার এইখান থেকে যদি পরিমাপ করতে যাই তাহলে কত পাবো, কত পাইলাম এ বরাবর, তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাবো কত, এখানে পাবো হচ্ছে আমি কত, এটাকে বললাম আমি এক্স প্রাইম, এটাকে কি বললাম এক্স প্রাইম, রাইট। আচ্ছা, তুমি এখন বলো এক্স প্রাইম আর এক্স কি সেম? এখান থেকে আমি যদি দূরত্ব মাপি এক্স পেলাম, ওইখান থেকে দূরত্ব পেলাম এক্স প্রাইম পেলাম, দুটা কি সেম? অবশ্যই সেম না। এই যে তার মানে আমাদের তাদের মধ্যে কি আছে ডিফারেন্স আছে, ডিফারেন্স যদি থাকে তাহলে আমার তার মধ্যে কি করতে হবে রূপান্তর করতে হবে, ঠিক আছে, ওকে। রূপান্তর যদি করতে হয় এটাকে আমরা লিখলাম গ্যালিলিও ট্রান্সফরমেশন, গ্যালিলিও ট্রান্সফরমেশন। এখন আমি চিন্তা করলাম যে আমি কি করব এক্স প্রাইমটা বের করব এক্স এর সাপেক্ষে, এই যে এক্স প্রাইমটা বের করব না এটাকে বলবো আমরা গ্যালিলিও ট্রান্সফরমেশন, ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমি চিন্তা করলাম যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে এক্স মাইনাস এই যে পুরোটা এক্স মাইনাস করবে এতটুকু, পুরোটা এই পুরোটা এক্স থেকে আমি মাইনাস করতে হবে এতটুকু, ঠিক না? পুরোটা এক্স কত, পুরোটা এক্স হচ্ছে এক্স, এতটুকু কত যে টি সময়ে আমার টি সময়ে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, টি সময়ে এই এতটুকু যে দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের মাইনাস করতে হবে, ঠিক না? তাহলে এখন আমরা যদি মাইনাস করি তাহলে ব্যাপারটা থাকবে হচ্ছে আমাদের ভি ইন্টু টি, এই রেফারেন্সটা ভিভাগে গতিশীল ছিল, টি সময় পর্যন্ত যতটুকু গেছে ওইটুকু হচ্ছে আমাদের এতটুকু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ভিটি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, বুঝা গেছে? বুঝা গেল তো নাকি? আচ্ছা, এখন যদি বোঝা যায় আমরা যখন দেখতেছিলাম যে বস্তুটার গতিটা কোন দিকে ছিল, বস্তুটার গতিটা শুধু এক্স এর দিকে, তার মানে এখন ওয়াই এর কথা যদি চিন্তা করি এখান থেকে ওয়াই যতটুকু এখান থেকে ওয়াই কিন্তু সেম একই কথা, তার মানে এখানে আসলে আমাদের ওয়াই এর খুব একটা পরিবর্তন হয় না, হইতেও পারে বাট এখানে আমরা কি করছি ধরে নিচ্ছি হচ্ছে না, ঠিক আছে। যদি না হয় তার মানে আমরা চিন্তা করতে পারি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু আসলে আমাদের ওয়াই, আবার জেড এর কথা যদি চিন্তা করি জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, সমস্যা তো নাই, তাহলে এক্স এর দিকে গতিশীল ছিল, ঠিক না? আবার তুমি যদি একটু ভি এর কথা চিন্তা করো যে ধরো আমি এটা আসলে কি, এটা ধরো আমি এদিকে ভি বি বেগে গতিশীল ছিল, এটা কি ভি বি বেগে গতিশীল ছিল,
ঠিক আছে। সো আমি নর্মালি এখানে যেটা আসি এটার সাপেক্ষে দেখবো যে সেটা ভি বেগে গতিশীল হয়ে যাচ্ছে, কি ভি বেগে কি গতিশীল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ধরো এগুলোকে আমরা একটু আলাদা করে রাখি, এগুলোকে আলাদা করে রাখলাম। এরপরে যদি আমি ভি এর কথা চিন্তা করি, দেখবো যে আসলে আমাদের এইটা আমাদের কত ছিল, এটা আমাদের নর্মালি যদি আমি ভি প্রাইম বের করতে চাই, মানে এইটার সাপেক্ষে, এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সেটা কত বেগে গতিশীল কেমনে বের করব, সেটা আসলে আমরা ভি প্রাইম ইজ ইকুয়াল টু এইটার সাপেক্ষে যে বেগটা দেখতে পাবো ওইটা মাইনাস এইটার বেগ। এটা কিভাবে, এটা কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি আপেক্ষিক বেগের সূত্র অনুসারে। কি হয় আপেক্ষিক বেগের সূত্র অনুসারে সেটা চিন্তা করো। ধরো হচ্ছে আমি এখানে আমাদের কি আছে, এটা কাইন্ড অফ স্থির, কাইন্ড অফ কি স্থির, এখানে আসলে আমাদের কি একটা আছে, আমাদের এটা আছে কি বলতো, এটা গাছ, গাছের সাপেক্ষে দেখতে পাচ্ছি একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগে ওইদিকে যাচ্ছে, কি করতেছে 10 মিটার বেগে বা ভিভি বেগে ওইদিকে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, এখন আমি কি করছি, আমি একটা সাইকেল দিয়ে একটা মোটর সাইকেল দিয়ে 5 মিটার বেগে ওই কি করতেছি, ওই ইয়ার সাপেক্ষে যাচ্ছি, কি ট্রেনের দিকে যাচ্ছি। তাহলে আমার কাছে কি হবে, কি মনে হবে, ট্রেনটা 10 - 5 আমার নিজের যে বেগটা আছে ওইটা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে বোঝা যাবে যে 10 - 5 মানে 5 মিটার পার সেকেন্ড বেগে আমার সাপেক্ষে যাচ্ছে। বুঝা গেছে? তার মানে আমি কি করব, আমার ওইটার যে বেগ ওইটা থেকে আমি যে বেগে যাচ্ছি ওইটার বেগটা বাদ দিলে আমি বুঝতে পারবো যে আসলে এইটার সাপেক্ষে সে কত বেগে যাচ্ছে। বুঝা গেছে? এটা কাইন্ড অফ আপেক্ষিক বেগ, কাইন্ড অফ কি আপেক্ষিক বেগ, ঠিক আছে। সো এটারও প্রমাণ আছে, এটাও প্রমাণ কি করতে চাইলে ইন্ডিয়াস কোর্স থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো আমার কাছে মনে হচ্ছে খুব একটা দরকার নাই। আবার সেম আমি যদি ত্বরণের কথা যদি চিন্তা করি, ত্বরণ দুইটারই সেম, ঠিক আছে। সো এটা আসলে আমাদের এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না, জাস্ট এতটুকু দেখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের আইনস্টাইন বলে গেছে যে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোর বেগের চেঞ্জ হয় না। আলোর বেগে কি চেঞ্জ হয় না, আলোর বেগে যদি চেঞ্জ না হয় তার মানে আমরা চিন্তা করলাম এইখানে এটা আলো, এটা কি হচ্ছে, এখানে আবার আমি টর্চ লাইট দিয়ে দিব, টর্চ লাইট, টর্চ লাইট, তার মানে এটা আলোটা কোন দিকে যাচ্ছে, সি বেগে ওই দিকে যাচ্ছে। তাহলে সি বেগে যদি যায় তাহলে এইটার সাপেক্ষে আমি দেখতেছি সে সি বেগে যাচ্ছে, এইটার সাপেক্ষে সে কি দেখবে, এইটার সাপেক্ষে সে দেখবে হচ্ছে ভি প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের সি, যে তার যে আলোর বেগটা আছে ওইটা মাইনাস তার নিজের বেগ, যেটা সাপেক্ষে আমি দেখতেছি ভি বেগে। বুঝা গেছে? তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটার সাপেক্ষে আলোর বেগের চেয়ে একটু কম বেগে দেখতে পাবো, কিন্তু এই জিনিসটা কিন্তু কখনো সম্ভব না। এই জিনিসটা কি কখনো সম্ভব না, আলোর বেগ যে কোনো রেফারেন্স ফ্রেমে, এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষেও সেম বেগই দেখতে পাবো, সি দেখতে পাবো। তার মানে এটা যেহেতু সম্ভব না, তার মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি করতে হবে, একটু সমস্যা আছে, একটু কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, একটু মডিফাই করতে হবে। এই যে মডিফাই করতে হলো না, এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা। কি হচ্ছে, এটি আমাদের গ্যালিলিও রূপান্তরের কি সীমাবদ্ধতা, একটু মাথায় রাখলাম। আচ্ছা, চল, এই যে গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা কি বলতো, সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য অনুযায়ী অচ মানে ধর হচ্ছে আমাদের এটা এস, আর চ মানে কি এস প্রাইম, কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অবশ্যই একই রূপ নিবে, কিন্তু তড়িৎ চুম্বকীয় সূত্রগুলোর ক্ষেত্রে এক কাঠামোর জন্য প্রযোজ্য সমীকরণগুলো আর অপর কাঠামোতে প্রকাশ করতে গেলে ভিন্ন রূপ দেখায়, এটা আপেক্ষিকতার প্রথম সূত্র। সো কাইন্ড অফ চিন্তা করতে পারো, ওইটাই চিন্তা করতে পারো আর কি, ঠিক আছে। এরপরে বলছে আপেক্ষিকতার বিশেষরূপে অচ কাঠামোতে আলোর বেগ একই হবে কিন্তু গ্যালিলিও রূপান্তরে ভিন্ন হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দুইটা প্রসঙ্গ কাঠামোতে যদি কাইন্ড অফ চিন্তা করতে পারে আলোর বেগে কাছাকাছি কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে হয়, তখন আসলে আমাদের নর্মাল সূত্র যেটা বা গ্যালিলিও সূত্র যেটা সেটা আলোচনা করলে হবে না, সেখানে আসলে আমাদের একটু কী করতে হবে, মডিফাই করতে হবে, ঠিক আছে। সো এতটুকু জানলে আমাদের মোটামুটি হচ্ছে। আচ্ছা, সো এরপরে দেখবো লরেন্স রূপান্তর, এরপরে আমরা কি দেখবো, লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তরটা কি, সেখানে জাস্ট আমরা একটু মডিফিকেশনের একটা সুযোগ আছে, কি আছে, একটু মডিফিকেশনের সুযোগ আছে। এই যে মডিফিকেশনের যে সুযোগটা আছে না, এইখান থেকে আসলে আমাদের মেইনলি আপেক্ষিকতার যে সমীকরণগুলো আছে সেগুলো আস্তে আস্তে আসা শুরু করছে আর কি। আচ্ছা, ওকে, সো লরেন্স রূপান্তরের ক্ষেত্রে সো আমরা এখানে আসলে আমাদের বিপরীত লরেন্স রূপান্তর আছে। সো লরেন্স রূপান্তরটা আমরা একটু দেখে নিই। সো লরেন্স রূপান্তরে জাস্ট আমরা কি করব, এখানে আমাদের লরেন্স রূপান্তর আচ্ছা, সো দেখি। সো লরেন্স রূপান্তরে আমাদেরকে বলে যে আমাদের এক্স প্রাইম যেটা আছে, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স মাইনাস ভিটি। আগে এটা ছিল না, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, এটা ছিল না। এখন এটার সাথে নিচে একটা কি করতে হবে, একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, সেটা হচ্ছে 1 - v² বাই
সি স্কোয়ার। কি করতে হবে, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এক্স ভিটি সব কিছু আমরা জানি, ভি স্কোয়ারও জানি, সি স্কোয়ার জানি, সব কিছু। এটা হচ্ছে আমাদের লরেন্টজ রূপান্তর। এইটাকে যদি আমি উল্টাই দেই, ধরো এক্স প্রাইম যেটা ছিল কি ওইদিকে যে রেফারেন্স ফ্রেমটা ছিল, বা এস প্রাইম যেটা ছিল ওইটার সাপেক্ষে যে যে অবস্থানটা বা এক্স প্রাইম যেটা আছে ওইটা। কিন্তু এখন আমরা যদি চিন্তা করি যে আমরা বিপরীতটা করবো বা এক্সটা বের করবো, তাহলে জাস্ট কি করবো, এক্সটা এ পাশে নিয়ে আসবো, এক্সটা চলে আসবে এর জায়গায়, আর এক্সের জায়গায় এক্স প্রাইম বসে যাবে, আর এখানে প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে। দেখো এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, সেম জিনিস ওয়াই প্রাইম সেম থাকবে, জেড প্রাইম সেম থাকবে, টি প্রাইম এখানে টি প্রাইম এখানে হয়ে যাবে। ধরো আমি যদি চিন্তা করি তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কি, জাস্ট কি করব, এখানে টি প্রাইমের জায়গায় হবে হচ্ছে টি মাইনাস এখানে হবে ভি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, সো এটা আসলে আমাদের কি লরেন্টজ রূপান্তর, এটাকে উল্টাই দিলে হয়ে যাবে আমাদের বিপরীত লরেন্টজ রূপান্তর। ঠিক আছে, সো এতটুকু মোটামুটি জানলেই হবে, এর বাইরে আসলে আমাদের খুব একটা কিছু নাই। এরপরে আমরা দেখব যে আমাদের আপেক্ষিকতার তত্ত্ব যে আমাদের লরেন্টজ রূপান্তর আছে, ওই লরেন্টজ রূপান্তরের মাধ্যমে আসলে আমাদের যে দৈর্ঘ্য যেটা আছে, কোনো একটা বস্তু যে দৈর্ঘ্য এক এক পর্যবেক্ষকের সাপেক্ষে সেটা এক রকম হইতে পারে, কিংবা ভর যেটা আছে সেটাও এক একজনের সাপেক্ষে এক রকম হইতে পারে। ইভেন যে টাইম আছে ওই টাইমটাও এক একজনের সাপেক্ষে এক রকম হইতে পারে। সেটা আসলে আমরা কি দেখবো, আস্তে আস্তে আমরা প্রমাণ করবো আর কি। ঠিক আছে, প্রমাণ করে আমরা ম্যাথ করবো। ঠিক আছে, তো তোমাকে আমি একদম দেখাই যে আসলে আমরা যখন স্লাইডটা সাজাইছি, স্লাইডটা সাজানোর ফলে আমরা দেখো আমরা যখন টাইপ ওয়াইজ ম্যাথ সাজাইলাম, এই টাইপ ওয়াইজ ম্যাথে প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপ মূল্যে, এরপরে চলে গেছে কাল দীর্ঘায়ন। ঠিক আছে, এর মাঝে কিন্তু কোনো ধরনের টাইপ নাই। তার মানে বুঝতে পারতেছো গ্যালিলিও রূপান্তর, লরেন্টজ রূপান্তর, এখান থেকে কোনো ধরনের ম্যাথ আসে না। ঠিক আছে, সো ধরে নিবা যে এটা ধরনের কোনো ধরনের ম্যাথ আসবে না, জাস্ট জানার জন্য জানবা। ঠিক আছে, সো বললাম তো যদি একদম বেশি পিনিক থাকে কি দেখবা, ইনডিয়াস কোর্সটা দেখে নিবা। ঠিক আছে, ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।